রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তারাশ ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, তারাশ ডিগ্রি কলেজ, তারাশ সিরাজগঞ্জ, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা এই তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডায়নামিক্স এই চ্যাপ্টারটাতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টারটাতে প্রথম লেকচারে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম যে তাপের সমতা, তাপমাত্রা, এই বিষয়গুলো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি যে আসলে যে তাপমাত্রা বলছিলাম, যে তাপমাত্রা যে পরিমাপ করতে হবে, এই তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের স্কেলের দরকার হবে। কিসের দরকার হবে? বিভিন্ন ধরনের স্কেল, অর্থাৎ তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্র প্রয়োজন, থার্মোমিটার। এই থার্মোমিটারের ক্ষেত্রে কি থাকে? থার্মোমিটারটা বিভিন্ন স্কেলে দাগাঙ্কিত থাকে। যেমন আমি এখানে কি করেছি, তিনটা থার্মোমিটারের চিত্র দেখিয়েছি তোমাদের। এখানে সি লিখেছি, সি দ্বারা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তিনটা থার্মোমিটার দেখেছি। কি কি থার্মোমিটার তাহলে? সেলসিয়াস, ফারেনহাইট আর হলো কি কেলভিন। তাহলে আমরা বলেছিলাম যে কি, যে যন্ত্রের সাহায্যে কি করা হয়, তাপমাত্রা পরিমাপ করা, তাকে আমরা কি বলেছিলাম? থার্মোমিটার। এই তাপমাত্রা পরিমাপ করতে গেলে যে থার্মোমিটার দেখতে পাচ্ছি, এই দুইটা প্রতিটা থার্মোমিটারের ক্ষেত্রে কি দুইটা স্থিরাঙ্ক রয়েছে। কয়টা স্থিরাঙ্ক? দুইটা স্থিরাঙ্ক। তাহলে যে নিচের যে স্থিরাঙ্কটা সেটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলি কি আইস পয়েন্ট। তাহলে কি বলবো যে দুইটা স্থিরাঙ্ক, একটা হলো কি নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু, আর আরেকটা হলো কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পীয় বিন্দু। তাহলে কি বললাম যে প্রতিটা থার্মোমিটারের ক্ষেত্রে কি থাকে? দুইটা কি থাকে? স্থিরাঙ্ক থাকে। সেজন্য কিন্তু আজকে আমাদের আলোচনার টপিকটা হলো কি, যে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ। তাহলে দুই স্থির বিন্দু বলতে আমরা কি বলছি? নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু, যাকে ইংলিশে বলা হলো কি আইস পয়েন্ট। আবার কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পীয় বিন্দু, যাকে ইংলিশে বলা হয় কি স্টিম পয়েন্ট। তাহলে আমরা সেলসিয়াস স্কেলে যদি দেখে থাকি, যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখো যে স্টিম বিন্দু কত আর হলো কি বরফ বিন্দু কত। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে স্টিম বিন্দু হবে হলো 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত হবে? সেলসিয়াস স্কেলে হবে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর বরফ বিন্দু কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা ফারেনহাইট স্কেলের কথা বলি, ফারেনহাইটের ক্ষেত্রে স্টিম বিন্দু হবে 212 ডিগ্রি ফারেনহাইট, বরফ বিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনের ক্ষেত্রে 373 কেলভিন, আর এটা হলো বরফ বিন্দুর ক্ষেত্রে 273 কেলভিন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এই যে দুইটা স্থির বিন্দু ব্যবহার করে কি করব? তাপমাত্রা স্কেল নির্ধারণ করব। তাহলে আমরা যদি বলি বরফ বিন্দুর তাপমাত্রা, যেটা বরফ বিন্দুতে যেটা তাপমাত্রা, সেটাকে যদি আমরা কি করব? থিটা সাফিক্স আইস দ্বারা প্রকাশ করি। তাহলে বরফ বিন্দুর তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করব? থিটা সাফিক্স আইস। আর হলো কি স্টিম বিন্দুর তাপমাত্রাকে প্রকাশ করব কি থিটা সাফিক্স স্টিম। এখন এই যে বরফ বিন্দুর ক্ষেত্রে তাপমাত্রাটাকে বললাম কি থিটা সাফিক্স আইস, থিটা সাফিক্স আইস। আর স্টিম বিন্দুর তাপমাত্রাকে বললাম কি থিটা সাফিক্স কত? স্টিম। এই থিটা সাফিক্স আইস অর্থাৎ বরফ বিন্দুর তাপমাত্রার ক্ষেত্রে প্রতিটি পদার্থের উষ্ণতামিতিক ধর্মকে যদি কি করি আমরা এক্স সাফিক্স আইস দ্বারা প্রকাশ করি, আর স্টিম বিন্দুর ক্ষেত্রে যদি আমরা কি করি এক্স সাফিক্স কি স্টিম দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা জানি যে যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে, যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে একটা সমীকরণ লিখবো, সেই সমীকরণটার অনুপাত কি হবে? পরস্পর কি হবে? সমান হবে। তাহলে কি যে কোনো তাপমাত্রায় যদি আমরা বলি যে তাপমাত্রা
তাপমাত্রা মাইনাস হলো নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড হলো কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হলো কি নিম্ন স্থিরাঙ্ক। কি বললাম যে যে কোনো তাপমাত্রা কিন্তু কি তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক এর অনুপাতটা কি হবে সমান। এর অনুপাত সমান। তাহলে আমরা কি বলেছি যে বড় বিন্দুর ক্ষেত্রে উষ্ণতা নির্ধারণ হলো কি x সাফিক্স আইস থিটা স্টিম বা বাষ্প বিন্দুর ক্ষেত্রে কত x সাফিক্স স্টিম। এখন আমরা যদি বলি যে কোনো তাপমাত্রা থিটা থিটার ক্ষেত্রে যদি বলি যে কোনো তাপমাত্রা যদি থিটা হয় তাহলে থিটার ক্ষেত্রে যদি বলি উষ্ণতা নির্ধারণ কত x সাফিক্স থিটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে জিনিসটা যে তাপমাত্রাটা যদি কি আমরা কি কিভাবে বসবো থিটা তাপমাত্রা হলো কি থিটা থিটা মাইনাস কত থিটা সাফিক্স আইস ডিভাইডেড কি হবে যে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কি যে থিটা সাফিক্স কত স্টিম মাইনাস থিটা সাফিক্স কত আইস সমান থিটা তাপমাত্রা উষ্ণতা নির্ধারণ কি বলেছি x সাফিক্স কত থিটা মাইনাস আর কি হবে x সাফিক্স আইস ডিভাইডেড x সাফিক্স স্টিম মাইনাস কত x সাফিক্স আইস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিটা সাফিক্স স্টিম মাইনাস থিটা সাফিক্স আইস প্রতিটা থার্মোমিটারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে যেটা হলো থিটা সাফিক্স স্টিম থিটা সাফিক্স আইস এই দুটোকে বিয়োগ করলে আমরা পাবো হলো মৌলিক ব্যবধান। তাহলে কি মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধানটা কি মৌলিক ব্যবধান হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফলটাকে আমরা বলবো কি মৌলিক ব্যবধান। তাহলে মৌলিক ব্যবধানকে প্রকাশ করা হলো কি n দ্বারা। তাহলে আমরা সাইডে যদি লিখি যে n সমান হলো কি থিটা সাফিক্স স্টিম মাইনাস কত থিটা সাফিক্স কত আইস। তাহলে এই সমীকরণ থেকে যেটা পাবো সমীকরণ থেকে আমরা লিখতে পারবো যে থিটা মাইনাস কত থিটা আইস ডিভাইডেড থিটা স্টিম মাইনাস কত থিটা স্টিম মাইনাস থিটা আইসের পরিবর্তে লিখবো হলো n মৌলিক ব্যবধান n। তার পাশে যেটা থাকলে এটা লিখলাম x সাফিক্স থিটা মাইনাস কত x সাফিক্স আইস। তাহলে কি দেখলাম যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড হলো n nটা কি বলছে কি মৌলিক ব্যবধান যেটা হলো কি থিটা স্টিম আর হলো থিটা আইসের বিয়োগফল অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর হলো কি নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল। তাহলে আমরা যদি তিনটা যে থার্মোমিটারের কথা বললাম সেলসিয়াস স্কেল তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল কেলভিন স্কেল, তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারবো যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধানটা কত মৌলিক ব্যবধানটা কি হবে 100 বিয়োগ কত 0 তার মানে কত হবে 100। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধান কত 100। সেলসিয়াস স্কেলের সংজ্ঞাটা যদি আমরা এভাবে দেই যে স্কেলে বড় বিন্দুকে কত ধরেছি আমরা 0 যে স্কেলে বড় বিন্দুকে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ধরে এদের মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে। মধ্যবর্তী মৌলিক ব্যবধান কত ভাগে 100 ভাগে, কারণ আমরা মৌলিক ব্যবধান সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত জানি 100 মৌলিক ব্যবধান 100 ভাগে ভাগ করা হয়েছে সেই স্কেলকে আমরা বলবো হলো কি সেলসিয়াস স্কেল। তাহলে কি বলছি যে যে স্কেলে কি হচ্ছে বড় বিন্দুকে কি 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান কত ভাগে ভাগ করা হয়েছে 100 ভাগে ভাগ করা হয়েছে সেটাকে আমরা বলবো হলো কি সেলসিয়াস স্কেল। তাহলে আমরা মৌলিক ব্যবধান কত লিখতে পারবো স্কেলের ক্ষেত্রে 100 সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত হচ্ছে 100। সিমিলার প্রসেসে আমরা কি করতে পারি ফারেনহাইট স্কেলের সংজ্ঞা দিতে পারবো। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 32 তাহলে যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে 212 ডিগ্রি ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান কত হবে 212 এর মধ্যে যদি 32 আমরা বাদ দেই তাহলে কত হয়ে লেখা যাবে হলো কি 180 কত 80। তারপরে আবার কি কেলভিন স্কেলের কথা যদি বলি যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কি করা
বলছে যে 273 এবং উত্তর শ্রেণীকে 100 200 373 ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান কত হবে 100 ভাগে ভাগ করেছে, সেটাকে আমরা বলবো কি কেলভিন স্কেল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধান 100, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত 180, কেলভিন স্কেলের ক্ষেত্রে কত হচ্ছে 100। তাহলে আমরা যদি এখন এই সমীকরণগুলোকে আমরা বিভিন্ন স্কেলের ক্ষেত্রে দেখি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখি, তাহলে কিরকম আসতে পারে সেটা আমরা দেখবো যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সমীকরণটা কিরকম হবে। তাহলে এখন আমরা দেখবো কি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে জানি যে থিটা আইস সমান কত 0 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সমীকরণটা লিখতে পারবো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লিখতেছি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাহলে কি লিখবো যে থিটা মাইনাস কত 0 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড কত হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ কত 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত লেখা যাবে x সামেস থিটা মাইনাস কত x আইস, এটা আমরা এটা দেখছি কোন স্কেলের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি উপরে থিটা নিচে কত 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত x সামেস থিটা মাইনাস x আইস, তাহলে থিটা সমান কি লেখা যাবে, থিটা সমান লেখা যাবে যদি আমরা লিখি থিটা সমান, অর্থাৎ থিটা সমান কি লেখা যাবে এই 100 ডিগ্রি সেলসিয়াস এই পাশে নিচে ছিল ওই পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে x সাবিস থিটা মাইনাস কত x আইস ডিভাইডেড x সাবিস টি মাইনাস কত x আইস গুণ কত 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যে সমীকরণটা তোমাদের এখানে দেখালাম এই যে বক্সের মধ্যে দেখাচ্ছি, এই সমীকরণটা তোমাদের কি করতে হবে অঙ্ক করার ক্ষেত্রে গাণিতিক সমস্যাবলী সমাধান করার ক্ষেত্রে কি হবে প্রয়োজন হবে। তাহলে এই সমীকরণটা তোমরা কি করবে অবশ্যই মনে রাখবে, এটা কোন স্কেলের ক্ষেত্রে বলেছি আমি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। তাহলে এটা কি হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমি বলেছি, তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এটা গেল। সিমিলার প্রসেসে আমরা কি করব, আমরা আরেকটা স্কেল দেখেছি কি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যদি একই সমীকরণ নিয়ে আসতে চাই তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 32, উচ্চ স্থিরাঙ্ক কত 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা একইভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখব। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাহলে আমরা জানি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট, থিটা স্টিম হলো 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা লিখতে পারবো যে থিটা মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড 212 ডিগ্রি ফারেনহাইট বিয়োগ কত 32 ডিগ্রি ফারেনহাইট সমান x সাফিক্স থিটা এটা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো থিটা মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড এটা বিয়োগ করলে হবে হলো কত 180 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে 180 ডিগ্রি কি আছে এখানে নিচে, তাহলে ওই পাশেটা কি হবে গুণন। তাহলে এখানে আমি লিখব থিটা মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট সমান তাহলে 180 গিয়ে ওই পাশে কি হবে গুণন হবে। আর অতএব থিটা সমান কি লিখব, অতএব থিটা সমান কি লেখা যাবে, থিটা সমান লিখব
যে 32 এই পাশে মাইনাস ছিল, ওই পাশে কি হয়ে যাবে প্লাস x সাফিক্স থিটা মাইনাস কত x সাফিক্স আইস ডিভাইডেড x সাফিক্স স্টিম মাইনাস কত x সাফিক্স আইস গুণন কত 180 ডিগ্রি ফারেনহাইট প্লাস কত 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই সমীকরণটা কিসের ক্ষেত্রে, কোন স্কেলের ক্ষেত্রে আমরা দেখলাম? এই সমীকরণটা হলো কি যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, সমীকরণটা ছিল ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা নির্ণয়ের জন্য সমীকরণ। তাহলে সেলসিয়াস স্কেল দেখলাম আমরা, 2 নম্বর দেখলাম কি ফারেনহাইট স্কেল। সিমিলার প্রসেসে আমরা কি করতে পারবো, কেলভিন স্কেলের ক্ষেত্রে দেখতে পারবো। তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা, দেখো যে নিম্ন স্থিরাঙ্ক হলো 273 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 373 কেলভিন। তাহলে আমরা এখন কি করি যে কেলভিন স্কেলের ক্ষেত্রে দেখব। তাহলে কি কোন স্কেলের ক্ষেত্রে দেখব? কেলভিন স্কেলের ক্ষেত্রে। তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন। কেলভিন স্কেলের ক্ষেত্রে, কেলভিন স্কেলের ক্ষেত্রে থিটা সাফিক্স আইস সমান কত? 273 কেলভিন। থিটা সাফিক্স স্টিম 373 কেলভিন। তাহলে আমরা লিখতে পারবো অতএব থিটা মাইনাস 273 কেলভিন ডিভাইডেড কত হবে যে 373 কেলভিন বিয়োগ 273 কেলভিন মাইনাস x সাফিক্স থিটা মাইনাস কত x সাফিক্স আইস এটা। তাহলে উপরে কত হচ্ছে থিটা মাইনাস কত 273 কেলভিন ডিভাইডেড এখানে বিয়োগ করলে হচ্ছে হলো 100 কেলভিন। তাহলে এখান থেকে যদি আমরা একবার লিখতে চাই, যেহেতু এর আগে আমি বিস্তারিত ক্যালকুলেশন দিয়ে গেছি তোমাদের শিক্ষার্থীরা, খেয়াল করো মনোযোগ সহকারে। 100 কেলভিন এই পাশে নিচে ওই পাশে যে গুণন হবে, আর 273 এখানে কি আছে 273টা এখানে আছে হলো মাইনাস, ওই পাশে গিয়ে কি হবে প্লাস। তাহলে থিটা সমান যদি লিখতে চাই আমি, তাহলে কি লিখতে পারবো x সাফিক্স থিটা মাইনাস কত x সাফিক্স আইস ডিভাইডেড x সাফিক্স স্টিম মাইনাস কত x সাফিক্স আইস গুণন কত 100 কেলভিন প্লাস 23 কেলভিন। এটা হলো তোমার হলো কি কেলভিন স্কেলের ক্ষেত্রে সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে আমরা যখন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নির্ণয় করেছিলাম, যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সমীকরণটা কি আসছিল যে x সাফিক্স থিটা মাইনাস কত x সাফিক্স আইস ডিভাইডেড x টি মাইনাস কত x আইস গুণ 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তার সাথে কি করা লাগছে, তার সাথে কি করতে হচ্ছে 273 যোগ করতে হচ্ছে। আমরা কিন্তু এটাও জানি যে যে কোনো সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে যদি কি করি কেলভিন স্কেলে কনভার্ট করি, তাহলে আমাদের কি করতে হয়, কেলভিন স্কেলে কনভার্ট করতে হলে অবশ্যই কি করতে হবে 273 কি করতে হয় যোগ করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কি করলাম, দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ করার জন্য যে তিনটা স্কেল দেখেছি, সেলসিয়াস স্কেল, তারপরে হলো ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, তিনটা স্কেলের ক্ষেত্রে আমরা উষ্ণতা ভিত্তিক ধর্ম ব্যবহার করে যে আলাদা আলাদা তিনটা সমীকরণ কি করলাম দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের আমি যে জিনিসটা সম্পর্কে বলবো, এই যে তিনটা স্কেল, এই তিনটা স্কেল আবার কি করছে, একটার সাথে আরেকটা কি আছে সম্পর্ক আছে, একটা সমীকরণ আসবে যখন দেখা যায় যে অনেক অঙ্কে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে বলে, কেলভিন স্কেলে দেওয়া আছে ফারেনহাইট নির্ণয় করতে বলছে, মানে একটা স্কেলে তাপমাত্রা দেওয়া আছে অন্য স্কেলে নির্ণয় করতে বলে। এখন আমরা দেখব হলো কি যে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে কি দেখবো, সেলসিয়াস, ফারেনহাইট ও
কেলভিন। স্কেলের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব, শিক্ষার্থীরা খেয়াল করো যে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে কোনো তাপমাত্রা কি হয়, তাপমাত্রা মাইনাস হলো নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড কি উচ্চ স্থিরাঙ্ক বিয়োগ হলো কি নিম্ন স্থিরাঙ্কের অনুপাতটা কি হয়, সর্বদা সমান হয়ে থাকে। তাহলে দেখো আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে যদি কি করি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে সি দ্বারা প্রকাশ করে থাকি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কি করে থাকি, এফ দ্বারা প্রকাশ করে থাকি, কেলভিন স্কেলের তাপমাত্রাকে কে দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে যে কোনো তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা, তাহলে আমরা যদি মূল সূত্রটা যদি লিখে নিই আগে, তাহলে কি বলেছিলাম, তাপমাত্রা বিয়োগ কত নিম্ন স্থিরাঙ্ক। খেয়াল করো এই জিনিসটা আমি আগেও লিখেছিলাম, ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ কি নিম্ন স্থিরাঙ্ক এর অনুপাত কি সমান। তাহলে যে কোনো তাপমাত্রা ডিভাইডেড নিম্ন স্থিরাঙ্ক, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্কের অনুপাত কি হবে, সমান। আমরা যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লিখতে চাই, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে আমরা প্রকাশ করছি কি সি দ্বারা। কি দ্বারা শিক্ষার্থীরা? সি দ্বারা। তাহলে খেয়াল করো, সি মাইনাস কত হবে, নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিভাইডেড উচ্চ স্থিরাঙ্ক কত 100 বিয়োগ কত 0। এখন যদি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে ফারেনহাইট স্কেল তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ মাইনাস কত হবে, নিম্ন স্থিরাঙ্ক কত হবে বলো তো, নিম্ন স্থিরাঙ্ক কত, হ্যাঁ ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত 32, উচ্চ স্থিরাঙ্ক কত 212 বিয়োগ কত 32। হ্যাঁ শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এখন আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে লিখবো। কেলভিন স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করেছি বলো তো দেখি। হ্যাঁ ঠিকই বলেছো তোমরা যে আসলে কেলভিন স্কেলের তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করেছি, কে দ্বারা প্রকাশ করেছি। তাহলে কে মাইনাস কত হবে, নিম্ন স্থিরাঙ্ক 273 ডিভাইডেড কত 373 মাইনাস কত হবে 273। তাহলে এই যে বললাম যে কোনো তাপমাত্রা এত এর অনুপাত সমান, তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রার অনুপাত এটা কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এখান থেকে লিখতে পারবো সি ডিভাইডেড কত 100 এফ মাইনাস 32 ডিভাইডেড কত 180 কে মাইনাস 273 ডিভাইড কত 100। এখন দেখো যদি এটাকে আরো ক্যালকুলেশন করে থাকি, যে প্রত্যেকটাকে দেখো কি করা যাচ্ছে, প্রত্যেকটাকে 20 দ্বারা কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। ভাগ করলে কত হবে, তাহলে আমরা লিখতে পারবো সি ডিভাইড কত 5 9 5। এটা হলো তোমাদের হলো যে তিনটা যে স্কেল, তাপমাত্রা পরিমাপের স্কেল কয়টা বলেছিলাম, তিনটা স্কেল। কি কি, সেলসিয়াস, ফারেনহাইট আর হলো কি কেলভিন। এই তিনটা স্কেলের মধ্যে আবার সম্পর্ক হলো এটা। যেমন সেলসিয়াস স্কেলে দেওয়া থাকলে ফারেনহাইট, ফারেনহাইট দেওয়া থাকলে কেলভিন, কেলভিন দেওয়া থাকলে ফারেনহাইট। যে কোনো একটা স্কেল তাপমাত্রা দেওয়া থাকবে, আরেকটা স্কেল তাপমাত্রা কি করতে বলবে, নির্ণয় করতে বলবে শিক্ষার্থীরা। তাহলে এটা ছিল তোমাদের হলো কি তিনটা তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট আর হলো কি কেলভিন, তাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা আমরা একটা ছোট্ট অঙ্ক দেখব। যেমন আমরা সবাই জানি যে একজন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত হয়ে থাকে বলো তো তোমরা, তাপমাত্রা কত হয়ে থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন যদি বলা হয় যে একজন মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এটাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। তা সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে কত হবে, তাহলে আমি কি বলেছি আবার বলছি প্রশ্নটা, দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে তুলে নাও এটাকে। তাহলে কি বলছি যে একজন মানুষের দেহে তুমি খাতায় লেখো যে একজন মানুষের দেহের কি, একজন মানুষের দেহের
একজন মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে কি বলছি যে একজন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেল কত হবে। এখানে এভাবে বলা যেত যে একজন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে এত হলে সেলসিয়াস স্কেলে কত। একই কথা, কারণ আমাদের এখানে একক দেখে বুঝতে হবে যে এটা কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। তাহলে আমাদের যদি এরকম অঙ্ক সলিউশন করতে বলে তাহলে আমরা কি করব? আগে বুঝতে পারছি যে এখানে কি দেওয়া আছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে। অবশ্যই আমরা এটা কি করব, সাইড নোট লিখে যদি করি তাহলে এখানে এফ সমান কত দেওয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের কি করতে হবে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে হবে। কি সেলসিয়াস স্কেলে, তাহলে সি সমান কত হবে হট। তাহলে আমরা যে সমীকরণটা দেখেছিলাম যে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক, তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সমীকরণটা এরকম ছিল যে আমরা জানি C/5 সমান F - 32 ডিভাইড কত 9। তাহলে C/5 বলতে আসলে দেখো যে C তো আমরা নির্ণয় করব, C নির্ণয় করব, তাহলে C/5 মান বসাচ্ছি শুধু 98.4 বিয়োগ কত 32 বিয়োগ কত 9। এখন এখানে যদি ক্যালকুলেশন করি দেখো খেয়াল করো C/5 অথবা যদি আমি একবারে ক্যালকুলেশন করে দেই তাহলে C সমান ওই পাশে 5 চলে যাবে, 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 বাই কি লেখা যাবে 9 লেখা যাবে 98.4 মাইনাস 32। অতএব C সমান এটা ক্যালকুলেশন করলে যদি এখানে বাদ দেই, এটার মধ্যে বাদ 32 বাদ দিলে এখানে যেটা হবে তার সাথে 5 গুণ আর 9 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা আসবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটাও তোমার হলো কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। অনেক সময় নৈবেদ্যে ছোটখাটো প্রশ্ন এরকম আসে যে ফারেনহাইট স্কেলে এত হলে সেলসিয়াস স্কেলে কত। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি এটা কি বলে লেখা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস। যদিও 37 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করলে তোমরা অঙ্ক করে দেখবা যে 37 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি স্কেলে তাপমাত্রা ব্যবহার করো তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা হবে হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। শিক্ষার্থীরা তাহলে দেখো আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের 2 নম্বর লেকচারের যে জিনিসগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো সারমর্ম আকারে তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রথমে আমরা বলেছি যে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ। এটা বলতে গিয়ে আমরা উষ্ণতামিতিক ধর্ম নিয়ে এসেছি আর তাপমাত্রা 3টা স্কেল নিয়ে এসেছি। তাপমাত্রা প্রতিটা স্কেলের ক্ষেত্রে দুটো স্থিরাঙ্ক থাকে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক। প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত এটা আমরা দেখেছি এবং তার উষ্ণতামিতিক ধর্ম কত হবে সেটা দেখেছি। এবং সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেলের ক্ষেত্রে যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করেছি। সর্বোপরি যেটা দেখলাম যে তিনটা যে স্কেল সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করেছি এবং সর্বশেষে আমরা একটা ছোট্ট অঙ্ক করেছি যে একজন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এটা কত হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে তোমাদের আমি ক্লাস এখানে শেষ করব। তোমরা আমার ক্লাসটি দেখবে ভালো করে এবং তোমাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং কি করবে শেয়ার করবে। আর অবশ্যই এর পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা পরবর্তী ক্লাসগুলো সাথে সাথে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি কি করবে সাবস্ক্রাইব করবে আর এর পাশে থাকা বেল আইকনটি কি করবে বাজিয়ে দিবে। আজকে মতো এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।